সময় সংখ্যালঘুদের বলেছিলেন যে বিজেপির হাত থেকে আমি বাঁচাবো, আমি সব দেখে নেবো, কিন্তু মুখে বললে তো হয় না। গভর্নমেন্ট কোনো অর্ডার দিয়েছে যেটাকে শর্টে আমরা হচ্ছি, বাংলা থেকে সোচ্চার হচ্ছে, বাংলায় আটকাচ্ছি। বাংলায় আটকালেই ইউপির আন্দোলন দুর্বল হবে, বাংলায় আটকাতে পারলে মহারাষ্ট্রের আন্দোলন দুর্বল হবে, বাংলায় আটকাতে পারলে হরিয়ানার আন্দোলন দুর্বল হবে, বাংলায় আটকাতে পারলে দিল্লির আন্দোলন দুর্বল হবে। আসলেন রীতিমতো দেখলাম যে সাধারণ মানুষ আপনার সঙ্গে কথা বলতে পারে, শাসক কি দমিয়ে রেখেছে এদের? তো স্বাভাবিক ব্যাপার, শাসক এদের এখানে যে অভাব অভিযোগ পূরণ করতে ব্যর্থ। দেখুন আজকে যারা এসেছিলেন, যারা আমাকে অভিযোগ জানালেন, তার মধ্যে কি মহিলারা এসে বললেন তারা গরিব মানুষ, আর্থিকভাবে তারা স্বাবলম্বী নয়, আবাস যোজনায় তাদের বাড়ি পাওয়ার তারা যোগ্য, তারা বাড়ি পাচ্ছে না। এটা তো শাসকের পূরণ করা দরকার, করতে ব্যর্থ হয়েছে। এই আমাকে এসে জানাবে কেন, এই জন্য তাদের হচ্ছে চক্ষুশূল হয়ে যাচ্ছে, ওই জন্য চমকাচ্ছে ধমকাচ্ছে। এখান থেকে এই রাস্তা থেকে আগের মোড় থেকে যে পাড়াটা আছে, ওই পাড়া রাস্তা পর্যন্ত কাঁচা রাস্তা, বিশেষ করে বর্ষার সময় একদম চলাচল করতে পারে না। তো এখানে তো একটা ঢালাই রাস্তা হওয়া দরকার, এটা করতে পারছি না। আমাকে জানাচ্ছে নিশ্চিতভাবে এগুলো আমি যাতে হয় পাকা রাস্তা, তার আমি চেষ্টা করি। এই জন্যই তো এলাকায় এসে পৌঁছা মানে কি, আমি আমার অফিসে বসতে পারি, প্রতি নিয়ম করে সবাই যাবে, ওখানে যার ইচ্ছা যাবে, সে অভিযোগ করবে, সে সমাধান করবে। কিন্তু আমার কাজ কি, কেন এলাকায় আমি ছোট ছোট জায়গায় বসে, লোক কম হলেও কারণ তাদের এলাকায় পৌঁছায় যে তারা তাদের সমস্যাটা বলতে পারবে বলে। বয়স্ক লোক এসেছিলেন, তাদের অ্যাপ্লিকেশন আইডি থেকে শুরু করে সব হয়ে গেছে, এখনো তারা বার্ধক্য ভাতা পাচ্ছে না। বিভিন্ন ধরনের সমস্যা আছে। আর্থিকভাবে যারা দুর্বল, তাদের যে স্কিমের মধ্যে আওতায় আসা দরকার, সেই স্কিম তারা বেনিফিটেড হচ্ছে না, পাচ্ছে না। এইসব বিষয়গুলো নিয়ে আমি বিভিন্ন সময় ওই জন্য মানুষের কাছে পৌঁছে যাই, মানুষের দুয়ারে পৌঁছে যাই, তাদের অভিযোগ কিছুগুলো নোট ডাউন করেছি। কার জমি জায়গায় সমস্যা আছে, অনৈতিকভাবে অবৈধভাবে দখল করে রেখেছে, তাকে যদি একটা ভালো অ্যাডভোকেট তার জন্য প্রোভাইড করা যায়, এবং তার যে সমস্যাগুলো যাতে সমাধান করা যায়, এইসব কাজগুলো আমি করে থাকি। ভাইজান, একটা বিষয় অন্তত ক্লিয়ার করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমধ্যে পশ্চিমবাংলায় মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছ থেকে ভোট নিচ্ছে, ওয়াকাফ বিল পাস হয়েছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা আন্দোলন করছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য বলছে পশ্চিমবাংলায় আন্দোলন করা যাবে না, দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে। বিষয়টা নিয়ে এটা আবার নতুন করে বলার আমার দরকার নেই, বারবার বলে এসেছি, এখনো বলছি। এখানে আন্দোলন আটকানোর কারণ কি, এখানে আন্দোলন আটকানোর এটাই কারণ, এটা হচ্ছে পশ্চিমবাংলা আন্দোলন করার একটা উর্বর জায়গা। আপনারা জানেন স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সময় পশ্চিমবাংলার মাটির ভূমিকা, ব্রিটিশদের খেদাও করা, ব্রিটিশদেরকে তাড়ানোর ক্ষেত্রে পশ্চিমবাংলা মানুষের ভূমিকা আমরা নতুন করে জানাতে লাগবে না। আমাদের পশ্চিমবাংলা থেকে শহীদ গোপীনাথ সাহা 18 থেকে 19 বছর বয়সে জীবন উৎসর্গ করেছে। এই ধরনের অনেক স্বাধীনতা সংগ্রামীরা আছেন, অল্প বয়সে জীবন উৎসর্গ করেছে। তো এই বাংলার মাটি প্রতিবাদী মাটি, এই বাংলার মাটি বিপ্লবী মাটি। কেন্দ্র সরকার যে আইন নিয়ে এসেছে, ওয়াকফ সংশোধনী আইন, সম্পূর্ণরূপে আমরা মনে করছি সংবিধান বহির্ভূত, সংবিধানের একাধিক আর্টিকেলের উপরে আঘাত দিয়েছে। তাই এটা প্রত্যাহারের জন্য আমরা বারবার যখন ওই জন্য বাংলাকে আটকানোর চেষ্টা হচ্ছে। আর বাংলায় যত বড় বড় আন্দোলন সংগঠিত হবে, সারা ভারতবর্ষের মানুষ, বিজেপি বিরোধী যারা, তারা আরো অক্সিজেন পাবে। এরা চায় না, তৃণমূল কংগ্রেস চায় না ভারতবর্ষের বিজেপি দুর্বল হোক আর বিজেপি বিরোধী মানুষ অক্সিজেন পাক। সেই জন্য এরা বাংলায় আন্দোলনটা করতে দিচ্ছে না। এবার প্রশ্ন, বাংলায় না আন্দোলন করে মমতা ব্যানার্জি বলছেন আমি আছি, দেখে নেব। আমি তার এই কথাটাকে আমি সম্মান জানিয়ে বলছি, অবশ্যই তার দরকার দেখে নেওয়া হয়। কারণ আপনি ভোটে জিও, গভর্নমেন্ট কোনো অর্ডার এখনো পর্যন্ত পাস করলো না, কোনো সরকারের পক্ষ থেকে কোনো নোটিফিকেশন হলো না, শুধু মুখে বলে দিল মমতা ব্যানার্জি যে আমি দেখে নেবো। দেখে নেবো মানেটা কি? দেখে নেওয়া মানে ভাববো কি যে এর বিরুদ্ধে আপনি আইনি লড়াই করছেন, এর বিরুদ্ধে আপনি নোটিফিকেশন করছেন। সেসব কিচ্ছু করেনি। দরকার ছিল কি এই মুহূর্তে স্পেশাল বিধানসভা ডেকে আপনার রেজুলেশন পাস করানো, যে এই আইনের বিরুদ্ধে রেজুলেশন পাস করানো, এবং সাথে সাথে এই রেজুলেশনের কপি নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা। তাহলে তো ভাবতাম যে মমতা ব্যানার্জি আমাদের জন্য কিছু একটা করছে, একটা জায়গায় আশ্বস্ত হতাম, কিন্তু সেটা কিছু করেনি। তা মমতা ব্যানার্জি যে বকলমে বিজেপির সুবিধা করে দিচ্ছে, নতুন করে বলতে লাগে না। আর আমার আপনার পাড়ার যে সমস্ত তৃণমূলের লোকজন আছে, তারা তো তোলা তুলতে ব্যস্ত।
তারা তো টাকা তুলতে ব্যস্ত, তারা তো এই সামনে কিন্তু চিন্তিত নয়। তারা জানে যদি আগামী দিনে অন্য কোনো সরকার এসে যায়, যদি বিজেপি আসে দেখবেন তারা বিজেপি করছে। এখন যারা বড় বড় ডায়লগবাজি করছে না, বিজেপিকে দেখে দেবো, আটকাবো, হ্যান করবো, ত্যান করবো, ওদের গলা পর্যন্ত দুর্নীতি করে বসে আছে। কালকে যদি সরকার চেঞ্জ হলে সেই সরকারের সাথে এরা মিলে যাবে। তাহলে এদের জন্য সাধারণ মানুষ কেন মরবে, সাধারণ মানুষ কেন ক্ষতিগ্রস্ত হবে? সেই সাধারণ মানুষকে নিয়ে আমরা লড়াই করার চেষ্টা করছি। 5 তারিখে ওয়াকফ বিলের শুনানি ছিল, সেখানে প্রধান বিচারপতি বলল যে কিছুদিন পরে আমি রিটায়ারমেন্ট হবো, আমি কোনো রায় দিতে পারবো না। কিন্তু 15 তারিখে ফের রায় আছে। কতটা আশাবাদী? এটা কি কেন্দ্র সরকার একটা চক্রান্ত যে 5 তারিখ? দেখুন, ব্যাপারটা হচ্ছে, আপনাকে বলি, মামলার শুনানি হয়েছিল, প্রথম শুনানি 2 দিন ধরে হয়েছে, দ্বিতীয় শুনানি ছিল, তৃতীয় যদি শুনানি বলি 5 তারিখে। এখন যিনি চিফ জাস্টিস 13 তারিখে তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন। তারপরে সেই জন্য উনি বললেন যে আপনার আমি এই স্বল্প সময়ের মধ্যে, উনি এই জন্য শুনতে চাইলেন না যে নতুন বিচারপতি যিনি চিফ জাস্টিস আসবেন তিনি এ থেকে শুনবেন। একটা দিক 15 তারিখে শুনানি আছে। কেন্দ্র সরকার কি করছে না করছে ওই জন্য আমি ওতে যাব না। ওই জন্য আমরা একটা কথা আপনাদের বারবার আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে কি বলেছি, যে মাঠে ময়দানে আন্দোলনটাকে চালিয়ে যেতে হবে। আইনি লড়াই সুপ্রিম কোর্টে হচ্ছে, সেটা চলবে। এবার এরপর একবার ডেট পড়তে পারে, তারপরে আবার ডেট পড়তে পারে, তারিখ হতে পারে, স্বাভাবিক ব্যাপার। সুপ্রিম কোর্টে তো প্রচুর মামলা। কিন্তু তাহলে বাকিগুলো যদি সুপ্রিম আইনের যেমন ভরসা করতে হবে, সাথে সাথে কেন্দ্র সরকারকে বাধ্য করাতে হবে এটাকে প্রত্যাহার করানোর জন্য। যেমন আপনারা জানেন কৃষক বিল নিয়ে মামলা হয়েছিল, আইনি লড়াই চলছিল সুপ্রিম কোর্টে, এবং কৃষকরাও মাঠে ময়দানে লড়াই করেছে। ঠিক একইভাবে সংবিধান প্রেমী মানুষদের উচিত হবে যেমন সংবিধানকে সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেটা চলবে। আমি নিজে একজন ওখানে মামলাকারী। সাথে সাথে মাঠে ময়দানে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রেখে এই ওয়াকফ সংশোধনী আইনের প্রত্যাহারের জন্য, কেন্দ্র সরকারের উপরে প্রেসার বিল্ড আপের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে। এবার যে আন্দোলন বন্ধ করার কথা বলছে তাকে বুঝে নিতে হবে সে বিজেপির সহযোগিতা করছে না পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের ভালো চাইছে। কিছুটা মাস পার হলে বিধানসভা নির্বাচন, তার আগে আপনি প্রত্যেকটা এলাকা পরিদর্শন করছেন এবং উন্নয়নের কথা শুনছেন। শাসকেরা তো করছে না, একাধিক মানুষ অভিযোগ করছে। তারপরেও শওকত মোল্লা বলছেন ভাঙড় ক্যানিং এ নওশাদ এবং আব্বাসকে ঢুকতে দেব না। আপনার রাজনৈতিক সভা কি করে করবেন? অনেক কথা অনেকে বলে, ওদের দলের সর্বোচ্চ নেতারা কি বলেছিল, যারা নির্দলে দাঁড়াচ্ছে দলে এন্ট্রি পাবে না বলেছিল তো। এখন সব নির্দলগুলোকে দলে নিয়ে নিচ্ছে কেন? কত দাম আছে ওদের দলের সর্বোচ্চ নেতাগুলোকে দেখুন তো কি বলেছিল, খেয়াল আছে? সে কি বাংলার গর্জন না কি নাম দিয়ে বেরিয়েছিল আর ভোটাভুটি করছিল, খেয়াল আছে? যে মানুষ যাকে চাইবে তাকে ওরা করবে, ভোটে দান করাবে। সেগুলো কোথায়? সেই ভোটাভুটিতে ওরা চুরি করেছিল। এদের কথায় কেন পাঠটা আপনারা দেন? আর এইটা আমি নতুন করে আসছি না ভোট বলে, আমি জিতার পরে থেকে 6 মাস আমাকে ডিস্টার্ব হয়েছিল রাজনৈতিকভাবে। আমি যে থেকে ভাঙনে ঢোকা শুরু করেছি, বিভিন্ন সময় বিভিন্ন এলাকাতে গিয়ে সে এলাকার লোকাল মানুষের সাথে কথা বলি, ডায়েরিতে নোট করি, আমি সমাধান করার চেষ্টা করি।